খুব ভালো লাগছে, আমি খুব আনন্দ পেয়েছি। এরম আনন্দ কোনোদিন দেখিনি। খুব ভালো লেগেছে আমার। মানুষের চোখের জল পড়লে সেই হায় লাগে। হাই লেগেছে। প্রচুর অসুবিধা, কেউ গাড়ি দাঁড় করাতে দিত না। কোনো মানুষ যেতে পারতো না, অভিষেক ব্যানার্জি বন্ধ করে দিল। আজ আমরা আমাদের বাস ধরতে গেলে আমাদের হাজরা মোড়ে যেতে হবে। তাহলে বলুন, কালীঘাট মোড় থেকে হাজরা মোড় যাওয়া কি সম্ভব? অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নিজের স্বার্থে এই হরিশ মুখার্জি যে রোড রয়েছে সেই হরিশ মুখার্জি রোড দিয়ে কোনো বাস যাতায়াত করাই বন্ধ করে দিয়েছে গত 15 বছর ধরে। এই কারণে দিদি সরকার পাল্টেছে, রাস্তাঘাট পরিষ্কার হয়েছে। পরিষ্কার কথা, যে কোনো জায়গায় গেলে এলাম একটা ছবি, এই স্মৃতি। মানে শান্তিনিকেতনে যেমন মান্নাতে হয় না, যদিও বা সেটা সুপারস্টার, আবারও বলছি বলিউডের সুপারস্টার শাহরুখ খান, সে কারণে অনেকে মান্নাতে গিয়ে মান্নাতের সামনে ছবি তোলেন। কিন্তু এই মুহূর্তে চোরের, আমি একটু সিদ্ধার্থকে বলবো একটু ভিডিওটা করতে দেখতে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চোরের যে বাড়ি শান্তিনিকেতন 188A, তার বাড়ির সামনে এই মুহূর্তে অনেকেই মুঠো ফোনে নিজেকে বন্দি করছেন বা এই বাড়ির ছবি তুলছেন। ग्यारह मुल्कों की पुलिस अभी भी डॉन के पीछे पड़ी हुई है। এই ডায়লগ নিশ্চয়ই আপনারা শুনেছেন, শাহরুখ খান। আর যে শাহরুখ খানের ফ্যান, যারা ভক্ত, তারা আপামর মুম্বাইয়ের বাসিন্দা সহ গোটা দেশের বাসিন্দা, গোটা পৃথিবীর অনেকেই তারা মুম্বাইয়ে যান মান্নাত দেখতে, মান্নাতের সামনে একটা ছবি তুলতে। আর এই মুহূর্তে সেই মান্নাতের পাশে নাম জড়াচ্ছে কার জানেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এটা সত্যি, বলিউডের স্টার সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো তুলনাই হয় না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকেই চোর চোর বলে সম্বোধন করছেন এই মুহূর্তে। আর সেই শান্তিনিকেতন আমরা দেখতে পাচ্ছি, এই শান্তিনিকেতনের বাড়ি, এই শান্তিনিকেতনের বাড়ির সামনে এই মুহূর্তে অনেকেই আসছেন ছবি তুলতে। তার কারণ এই মুহূর্তে 2026-এর নির্বাচনের পরে এই শান্তিনিকেতন এই মুহূর্তে দর্শনীয় স্থান হয়ে গিয়েছে। তার কারণ কি? চোরের বাড়ি কোনটা, এই বাড়িটা দেখতে হবে। আর সেই চোরের বাড়ি দেখার জন্য এই শান্তিনিকেতনে অনেকেই আসছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বাড়িতেও অনেকেই যাচ্ছেন ছবি তুলতে। আর এই শান্তিনিকেতনে একসময় ছিল কার্যত দুর্গে পরিণত হয়েছিল। কেন বলছি? তার কারণ এই শান্তিনিকেতনের যে দোতলা বাড়ি দেখতে পাচ্ছেন, বিলাসবহুল একটি বাড়ি তৈরি করেছেন, এবং সেই বাড়ি নেপথ্যেও রয়েছে অনেক কাহিনী। সেটা না হয় আমরা পরে আসছি, কিন্তু এই শান্তিনিকেতনের বাড়ির সামনে আপনারা দেখুন, দুদিকে দুটো পুলিশ কিয়স্ক রয়েছে। এইদিকে একটি পুলিশ কিয়স্ক রয়েছে এবং ডান দিকে একটি পুলিশ কিয়স্ক রয়েছে। তারই সঙ্গে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ গোটা যে রাস্তা, এই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা পুরোপুরিভাবেই ব্যারিকেড করে রাখা হতো যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। আর সেই নিয়েই আমরা রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, যিনি একজন চিকিৎসক, যিনি বিদেশে দীর্ঘদিন ধরে চিকিৎসা করেছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। তার কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক পিছনেই তার বাড়ি। দীর্ঘদিন ধরে তিনি এখানে বড় হয়েছেন, কিন্তু তিনি পর্যন্ত এখানে তার বাড়িতে ঢুকতে গেলেও অনেক সময় অনেক অনুমতির তাকেও প্রয়োজন হয়েছে। ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল লিবার্টিতে। বিভিন্ন সময় আপনি অনেক লড়াই করেছেন, এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পিছনে আপনার বাড়ি। সে সময় আপনাকে ঢুকতে গেলে, বা আপনি যদি আপনার মায়ের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসেন, সে সময়ও আপনাকে বাধার সম্মুখীন হয়েছে। এই মুহূর্তের যা পরিস্থিতি, কেমন লাগছে? অ্যাকচুয়ালি ভালোও লাগছে আবার খারাপও লাগছে, কারণ ভালোও লাগছে আবার খারাপও লাগছে এই কারণে যে আমরা তো এগুলোতে অভ্যস্ত নই। ঘরের মধ্যে হয়তো হয়তো বাচ্চা মেয়েটি রয়েছে, ছেলে রয়েছে, কে রয়েছে আমি জানি না, বাচ্চারা রয়েছে, পরিবারের লোকরা ঠক ঠক করে ভয়ে কাঁপছে। এখন বাবার পাপ তো সন্তানদের ঘাড়ে খানিকটা বর্তায়, সেটা আমার নিজের খুবই খারাপ লাগছে। কিন্তু কিছু উপায় নেই, যে পাপ করেছে তাকে তার প্রায়শ্চিত্তটা করতে হবে। এইভাবেই ও প্রায়শ্চিত্ত করছে। আজকে সঙ্গীহীন হয়ে পড়ে থাকবে পিসি এবং ভাইপো। যেভাবে ওরা চেষ্টা করেছিল সংখ্যালঘুদের দিয়ে আমাদের স্ট্রিমরোল করিয়ে দেবে সংখ্যালঘু দিয়ে, সেটা হলো না। এখন হিন্দুরা সব একাট্টা হয়ে আমরা এইভাবে বেরিয়ে এসেছি এবং জিতেছি লড়াইটা। আশা করি রামরাজ্য প্রতিষ্ঠিত হবে এবং আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। একটা দুটো দিনের টার্ময়েল হবে,
আচ্ছা, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে একসময় দেখা যেত দুটি কিয়স্কে প্রচুর পরিমাণে বাহিনী, তার 300-র বেশি সিকিউরিটি। 40 থেকে 50 জন পার ডে ডিউটি দিত এখানে, 40 থেকে 50 জন এখানে পার ডে ডিউটি দিত। কারণ আমি ওদের মিষ্টি খাওয়াতাম, সিঙ্গারা খাওয়াতাম, বছরে 3বার 4বার। ওদের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল, ওরা বন্ধুর মতো। এবং ওদের মানে মজবুরিটাও আমি বুঝি, ওদের তো কোনো উপায় ছিল না বলে ওদের এই কাজটা করতে হয়েছে। ওদের ওটা চাকরি। আমি তাই জন্য সম্পূর্ণ সহানুভূতি নিয়ে ওদের সঙ্গে ডিল করেছিলাম অলওয়েজ। সিঙ্গারা চা যখনই পেরেছি খাইয়েছি। ওদের বাথরুমটা পর্যন্ত ছিল না, এত বড় অসভ্য লোক ছিল। আজকে কেন ভুগবে না, ওদের টয়লেট পর্যন্ত করতে দিত না। ওদেরকে ভবানীপুর থানায় টয়লেট করে আসতে হতো। এখানে তো এগুলো কেউ জানে না, আমি এগুলো প্রত্যক্ষ করেছি। 10-15 বছর ধরে চরম অত্যাচার চলেছে। আজকে সে অত্যাচারটা উল্টো হয়ে গিয়ে এই দাঁড়িয়েছে। আমি দাঁড়িয়েছি যাতে কোনো অসভ্যতামি নোংরামি না হয়। আচ্ছা, আপনার এই এই যে বাড়ি, আপনি তো দীর্ঘদিন এখানকার বাসিন্দা, একসময় আপনি বিদেশে কর্মসূত্রে গিয়েছিলেন, কিন্তু এই বাড়ির যদি ইতিহাসটা একটু বলেন, যে এই বাড়ি কি সত্যি আদতে জমি কিনে বাড়ি তৈরি করেছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো- স্ন্যাচড অ্যাওয়ে একদম। মুঘল আমলে যা হতো, ওই হুমায়ুন কবির, বাবরি মসজিদ যেসব শুনে আসছো, হ্যাঁ, ওইভাবেই এইটা তৈরি হয়েছিল। আমি তখন বিদেশে ছিলাম, হঠাৎ একদিন শুনলাম যে এই বাড়িটা বিক্রি হয়ে গেছে, কেউ একটা কিনেছে। তখন সে কার্তিক, গণেশ, অমুক তমুক সব দাপাদাপি। হ্যাঁ, মমতাজ বেগমের অতগুলি ভাই মুসলমান ফ্যামিলি, ওর মুসলমান ফ্যামিলি ওরা বাই যাবে, মুসলমান ফ্যামিলি দাপিয়ে বেড়াচ্ছে। মুসলমান না হলে তো হিন্দুদের এইভাবে অত্যাচার করতে চায় না, তারা সব দাপিয়ে বেড়াচ্ছে। তখন আমি দেখলাম যে খোঁড়া হলো, পাড়ার কনস্ট্রাকশন যে করছিল ওই ছেলেটাকে এখন আর দেখতে পাই না, ওই করছিল, বললো রজত আমি কাজ করছি। তারপর বললো G+4 হবে। হবে, কে কিনেছে তারপর বোঝা যাচ্ছিল না। হঠাৎ যখন এই দামি দামি জিনিসগুলো করতে শুরু করলো, তখন বুঝলাম যে এটা মানে সামথিং এক্সট্রাঅর্ডিনারি গোয়িং অন। তাই এখানে অন্য জায়গায় হয় কি, অ্যাচিভমেন্ট এক্সট্রাঅর্ডিনারি, আমেরিকা হয়, জার্মানি হয়, ফ্রান্স হয়, ইংল্যান্ড, অ্যাচিভমেন্ট এক্সট্রাঅর্ডিনারি। আর এখানে হচ্ছে চুরি, ডাকাতি, ধর্ষণ, রাহাজানিতে এক্সট্রাঅর্ডিনারি। ও সবই এক্সট্রাঅর্ডিনারি। বাড়িটা হলো এরম। আজকে দেখো অবস্থা। আমি একটা আমি তো একটা মিডল এজের লোক, সেও দাঁড়িয়ে আজকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি, যাতে আমার পার্টির কোনো ছেলে ঢিল ফিল না মারে, কেউ যেন না থাকে। আমি পাড়ার লোকেদের বলছি তারা যেন সহযোগিতা করে। পুলিশদের বললাম নির্ভয় ডিউটি করুন। এখানে সেন্ট্রাল ফোর্সের একটা কিউআরটি টিমও এখানে এই মুহূর্তে আছে। থাকা উচিত। আপনি কথাও বলছিলেন, কি বলছিলেন আমি দাদা? ওদের বলছিলাম যে আপনারা ডিউটি করুন, নির্ভয় ডিউটি করুন। আর বিজেপি ফ্ল্যাগই হোক, গালে গেরুয়া বিড়ি, যে কেউ বদমাশি করবে, ভ্যান্ডালিজম করবে, জাস্ট পিক হিম আপ। পুলিশকে ডাকুন, তাকে তুলিয়ে দিন। আমাদের পার্টির ছেলে হলে আমরা পরে বুঝবো এবং তাদের বের করে দেবো পার্টি থেকে। আমরা যেটা চাই না, হরিশমুহ ছিল একটা পবিত্র রোড, মায়ের মন্দিরের উল্টো দিকে দাঁড়িয়ে কেউ বদমাশি নোংরামি করুক, এটা আমরা চাই না। আমি পাড়ার ছেলেদেরও বলবে তোমরা সব নজর রাখবে, কেউ যেন ভাঙচুর ইটফিট না করে, আমাকে ডাক, তোমরা সব নজর রাখবে। এই আমি 2021-এ পোস্টাল ভায়োলেন্স তৃণমূল কংগ্রেস করেছিল, সেটা আমরা বিজেপি করবো না, না না না, আমরা সব করবো, আমরা কেন করবো? ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেটিক পার্টি। ভাই একটু রাস্তাটা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, গাড়ির যেন অসুবিধা না। লার্জেস্ট ডেমোক্রেটিক পার্টি ইন দ্য ওয়ার্ল্ড, তার একটা স্ট্রাকচার দিল্লি থেকে আছে। নরেন্দ্র দামোদর দাস মোদি যার কর্ণধার, যেখানে অমিত শাহর মতো, জেপি নাড্ডার মতো, রাজনাথ সিং, জয়শঙ্করের মতো স্টলওয়ার্ডসরা রয়েছেন। সেকেন্ড টিয়ারটা অত্যন্ত শিক্ষিত সেকেন্ড টিয়ার, সুপার ইন্টেলিজেন্ট সেকেন্ড টিয়ার। এইটা হয়েছে কি, এই অসভ্যগুলো যারা এই ক্লাস 8 ক্লাস 10 পাস, তারা ধারণা করতে পারেনি। যেমন যে মূর্খ যদি হয়, একটা বাচ্চা হয়, হাতিকে তেড়ে গেল, সিংহকে তেড়ে গেল, এরকম হয় না? শুনেছো তো, চিড়িয়াখানায় গিয়ে বাঘকে মালা পরাতে গেল, লোকটা মরে গেল, বাঘ ঘাটটা ভেঙে দিল। ও বুঝতে পারেনি কার লেজে পা দিয়েছে। প্রথম লেজে পা আমারই দিয়েছিল। এবং আমি এই ব্যাপারটা পুরো স্ট্রাকচার্ড হয়ে থেকে আমি বহুদিন ধরে ডিজাইন করছি জিনিসটা। আমাকে অবশ্য হ্যারাস বেশি করতে পারিনি, একটা খালি করার চেষ্টা করেছিল, দে ব্যাকড আউট। কিন্তু আমাকে পার্টি সম্পূর্ণ সহযোগিতা দিয়েছে এবং পার্টি তারপরে তো স্টিম রোল করে দিয়েছে। যখন সেন্ট্রাল থেকে আমরা সাহায্য পেয়েছি, আকাশ দিয়ে যখন 20টা চপার উড়ে যায়, একদিকে বেটুক চক্রবর্তী, একদিকে স্মৃতি এনে নিয়ে, ওইদিকে বিশ্ব শর্মা, ওইদিকে যোগী আদিত্যনাথ, ওদিকে মোদী, ওইদিকে অমিত শাহ, ওইখানেই হার্ট অ্যাটাক হয়ে গেছে। আচ্ছা, এই যে আপনি বলছেন হার্ট অ্যাটাক হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি হার মেনে নিতে পারছে না? গতকাল তিনি বললেন আমি তো হারিনি, আমি কেন পদত্যাগ করব? ওইটা আমার আওকাতের বাইরে, ওটা আমার আওকাতের বাইরে। কেন কি, আমি তো অ্যানাস্থেটিস্ট, আমি মানুষের প্রাণ বাঁচিয়েছি, ইন্টেনসিভ কেয়ার প্র্যাকটিস করি, ওটা সাইকিয়াট্রির বিষয়। হয়তো কোনো একটা বড় টিভি চ্যানেলে এই নিয়ে আলোচনা হবে। আমি আমার ওভারসিজ বন্ধুদের ইনভলভ করবো যারা সাইকিয়াট্রিস্ট স্টলওয়ার্ড। কারণ এই ধরনের মানসিক ভারসাম্যহীন লোক খুব একটা পাওয়া যায় না। আর এরকম ফ্যামিলিগতভাবে যারা যারা সব মানে চ্যালেঞ্জ করছেন, যাকে তাকে চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, নরেন্দ্র মোদী অমিত শাহকে চ্যালেঞ্জ করছে, বলছে আমি ইন্ডিয়ান ইউনিয়নকে নিয়ে নেবো। দে ডোন্ট হ্যাভ এনি ক্যাপাসিটি টু থিঙ্ক ইভেন। একে বলে ইনসাইটলেস, টোটালি ইনসাইটলেস, অন্ধ। এবং মানে ওদের যা পরিণাম হবার সেটাই হচ্ছে।
তুমি যদি এখন নেমে একটা গরিলাকে আক্রমণ করো বা একটা হাতিকে আক্রমণ করো, হাতিটা চেপে দেবে তোমায় পা দিয়ে, ওইটাই হয়েছে। আমার খারাপ লাগছে বাড়ির লোকগুলোর জন্য। বাপের পাপে যে বাচ্চাদের শাস্তি হচ্ছে, হয়তো বাচ্চারা রয়েছে, কাজের পরিচারিকা রয়েছে, ওদের তো কোনো দোষ নেই, ওরা নির্দোষ। তাই জন্যই আমি ওদের যাতে কোনো ক্ষতি না হয় আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি ভলেন্টিয়ারদের বলেছি, আরো ভলেন্টিয়ার্সরা আসছে, ওখানে কিউআরটি টিম রয়েছে, সেন্ট্রাল রিজার্ভেশন পুলিশ, ওদেরও বলে রেখেছি আপনারা নির্ভয় ডিউটি করুন। যে কেউ বদমাশি করার চেষ্টা করবে, ভ্যান্ডালিজম যদি অ্যাটেম্প্ট হয়, প্লিজ পিক দেম আপ। এটা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ নয়, আমাদের এটা স্বাধীন ভারতবর্ষ। আমরা পশ্চিমবাংলার পুণ্যভূমিতে দাঁড়িয়ে, উল্টো দিকে মায়ের মন্দির। অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আরেকবার ছবিটা দেখাবো, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আজ থেকে দুদিন আগেও আমরা এখানে দাঁড়াতে পারতাম না। তার কারণ কি, এখানে ব্যারিকেড দেওয়া থাকতো, এখানে প্রচুর পরিমাণে ফোর্স মোতায়েন করা থাকতো এবং এই গেট সর্বদা বন্ধ থাকতো। 188A শান্তিনিকেতন, যে শান্তিনিকেতন। আমি একজনের সাথে একটু কথা বলবো, একটু কথা বলছি। আপনি 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 কোথায় থাকেন, কোথায় থাকেন? আমরা এমনি ঘুরতে এলাম, হাঁটতে হাঁটতে। মানে কোথায় ঘুরতে, কি এখানেই এসেছেন? না, আমরা এমনি এখানে হরিশ পার্কের সামনে এখানে এলাম হাঁটতে হাঁটতে। হ্যাঁ বলুন। মানে এখানে হঠাৎ করে আপনাকে দেখতে পেলাম ছবি তুলছেন, কেন? ছবি তুলছি এই কারণে, সবসময় এখানে যে সিকিউরিটি থাকতো, এটা মানে নেই, এই কারণে থাকা তো উচিত সিকিউরিটি, কিন্তু নেই, একটা চান্স পেলাম। কিন্তু একজন এমপির এত সিকিউরিটি, 300-র বেশি পুলিশ, প্রত্যেক দিন প্রতিনিয়ত 40টা করে পুলিশ এখানে অফিসার মোতায়েন করা থাকতো, একজন সাংসদের প্রতি এত সিকিউরিটি থাকে কি আদৌ? দেখুন, এটা তো মানে কি বলবো, এটা পলিটিক্যাল ব্যাপার, এর মধ্যে আমি ঢুকতে চাই না। পুলিশের কাজ করবে আর এটাই। কিন্তু কথা হচ্ছে, মানুষ পরিষ্কার কথা, যে কোনো জায়গায় গেলে একটা এলাম, একটা ছবি রাখি, এই স্মৃতি। মানে এটা স্মৃতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা বাড়ি, সেটা এ বাড়ি কি, এটা সম্বন্ধে আমার আইডিয়া নেই, পরিষ্কার কথা। মানে শান্তিনিকেতনে যেমন মান্নাতে হয় না, যদিও বা সেটা সুপারস্টার, আবারও বলছি বলিউডের সুপারস্টার শাহরুখ খান, সে কারণে অনেকে মান্নাতে গিয়ে মান্নাতের সামনে ছবি তোলেন। কিন্তু এই মুহূর্তে চোরের, আমি একটু সিদ্ধার্থকে বলবো একটু ভিডিওটা করতে, দেখতে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চোরের যে বাড়ি শান্তিনিকেতন 188A, তার বাড়ির সামনে এই মুহূর্তে অনেকেই মুঠো ফোনে নিজেকে বন্দি করছেন বা এই বাড়ির ছবি তুলছেন। শান্তিনিকেতনের যে বাড়ি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির ঠিক উল্টো প্রান্তে রয়েছে একটি চায়ের দোকান। যে চায়ের দোকানের যিনি মালিক, যিনি কর্ণধার, যিনি এখানে বহু বছর ধরে তার দোকান রয়েছে, তার সঙ্গে কথা বলবো। তার কারণ তিনি অনেক সময় অনেক ক্ষোভ প্রকাশ করেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যার জন্য তাকে অনেক শাস্তি পর্যন্ত পেতে হয়েছে। চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন দিদি? ভালো আছেন? আচ্ছা, এই হচ্ছে তার চায়ের দোকান, দীর্ঘদিন ধরে তিনি অনেক সমস্যা। আচ্ছা, এবার কেমন লাগছে, প্রথম প্রশ্ন এটাই। খুব ভালো লাগছে, আমি খুব আনন্দ পেয়েছি, এরম আনন্দ কোনোদিন দেখিনি, আজ খুব ভালো লেগেছে আমার। আচ্ছা, যে সময় আমি এসেছিলাম অনেকদিন আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এই যে এত সিকিউরিটি ছিল, অনেক কিছু বলছিলেন। মানে পটুয়াপাড়ার, আপনি দীর্ঘদিনের মেয়ে, পটুয়াপাড়ায় আপনি থাকেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এত সিকিউরিটি, কতটা অসুবিধা হতো আপনাদের? প্রচুর অসুবিধা, কেউ গাড়ি দাঁড় করাতে দিত না, তারপরে কেউ মোবাইলের ছবি তুললে তাকে জমা করে দেওয়া থানায়, এখানে চা খাওয়া যাবে না, মানে আপনার এই দোকানে? না এখানে দাঁড়ানো যাবে না, এখানেই সরিয়ে যেতে হবে, কাস্টমার আমি চলে যেত। এত অত্যাচারে, তারপর কারেন্টের জন্য বলতাম, সেইগুলো চিনতো না। কোনো হাসপাতালে, আমাদের পিজি হাসপাতাল সরকারি হাসপাতাল, ওখানে টাকা ছাড়া ভর্তি হয় না। আপনার কাছে ওই টাকা থাকবে তো আপনি আরামে ভর্তি হয়ে যাবেন পিজিতে, এমনিতে কোনো চিকিৎসা হয় না। আচ্ছা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের যে বাড়ি, সেই বাড়িতে আগে কে থাকতেন? একটা বয়স্ক বুড়ি মানুষ থাকতো, উনি যেদিন সকালে মারা যায়, অভিষেকের বাবা অমিত ব্যানার্জি এলো, তার সঙ্গে 10টা-20টার মতন ছেলে নিয়ে এলো, কাঁচের গাড়িতে বডিটাকে তুললো, তার বাদে দুদিন বাদে ফ্ল্যাটটা আরম্ভ শুরু হয়ে গেল। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি লিখে দিয়েছিলেন? না 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 না, লিখে দেয়নি, উনি অসুস্থ হয়ে হঠাৎ মারা গেছে, হঠাৎ মারা গেছে। এই এই বাড়িটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নয়, না না, নাকি দখল করে? দখল করে নিয়েছে, নামের নয়, দখল করে নিয়েছে। ওনার একটা কাজের বউ ছিল,
তাকে সরিয়ে দেওয়া হলো, উনি ভয়তে সরে গেল, দিয়ে তারপরে মহিলা, ওই বৃদ্ধা হ্যাঁ, মহিলা। তারপরে বৃদ্ধ মহিলাটা 2 দিন বাদে দেখছি ভেতরে বাড়ি ভাঙা হচ্ছে, তারপরে দেখছি বাড়ি তৈরি হচ্ছে। আচ্ছা, আপনি এই মুহূর্তে যে দোকানে রয়েছেন, আপনার এখানে একটা দোকান, এই দোকানের সামনেও দেখতে পেতাম এই যে ঘরটা, এখানে পুলিশের অফিসাররা তারা বসতেন, ওরা ড্রেস ফ্রেস ছাড়তেন, জামা কাপড় ছাড়তেন। সেই জন্য আপনাকে দোকান থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, দোকান উঠিয়ে নেওয়া। না, দোকান তো আমাকে সরিয়ে দেওয়া বলেছে, তুমি কোথায় লাগাবে তোমার ব্যক্তিগত ব্যাপার। তখন আমি গায়ে কেরোসিন তেল ঢেলে নিয়েছিলাম যে আমি থাকবো না, তাহলে আর কিছু হবে না, তাহলে আমি কিন্তু মারবো আর নাহলে মরবো, এই বলে আমি কেরোসিন তেল ঢেলেছিলাম। তখন আমার মেয়ে খুব 10 বছর আগেকার কথা বলছি, 10-15 বছর আগেকার। তখন আমি খুব লালবাজার, কালীঘাট থানা, এরা সব এসে আমার দোকানটাকে পুরো ঘিরে নিয়েছিল। আমি একা মেয়ে মানুষ, গায়ে কেরোসিন তেল ঢেলে নিয়েছি, বলেছি আমি মরবো আর সবাই সবাইকে মারবো। এরা খুব অত্যাচার করেছে। কারেন্ট হাজরা মোড়ে এত লোকে কারেন্ট দিয়েছে, আমাকে আজ পর্যন্ত কারেন্ট দিইনি, যেহেতু আমি তৃণমূল করি না বলি। মানে আপনার কারেন্ট দেয়নি, মানে এই দোকানে কারেন্টের কথা বলছে? হ্যাঁ, যে সন্ধ্যেবেলা করে আমাদের হাজরা মোড়ে ইউনিয়নের তরফ থেকে একটা কারেন্ট দেয়, মাসে 150 টাকা করে লায়। তাই আমি বলেছিলাম আমি মাসে 300 টাকা দেবো, আমাকে একটা লাইট জ্বালাতে দিন 3 ঘন্টার জন্য, তাও দেয়নি। কেন দেননি? ওরা আমি মিছিল মিটিং করতে যেতে পারতাম না, যাব না, তাই। অন্য কোনো দল কর? না, আমি কোনো দল করতাম না তখন। মানে আপনি কোনো দল করবেন না, আপনি খেটে দলকে খাওয়া ভালোবাসি, দলকে ভালোবাসি। দল করলেই কি মানুষ হয়? তা আমার কাজটা কে করবে? আমি যদি দল করি, আমার বড় অসুস্থ আছে, আমি কি করে দোকান ছেড়ে যখন তখন যদি আপনারা ডাকেন আমি কি করে যাব? আমি তো যেতে পারবো না, যেহেতু আমার আমি একাই দোকান চালাই, সকাল থেকে রাত অব্দি আমি একাই চালাই। এই দোকানটা আমি কার ভরসায় রেখে দিয়ে যাব? এই 10 বছর ধরে সে কারণে আপনি বিনা 10 কারেন্টে বছর না, আমি আজ 25 বছর এখানে আছি, 10 বছর না 25 বছর। এই বাড়িটা উনি এলো, ওনার বাড়ি হলো, তার আগের থেকে আমি আছি। হ্যাঁ, তার আগে এখন এখন কেমন লাগছে? এখন তো ভালো লাগছে। আমি খুবই এখানে তো আনন্দ প্রচুর পাচ্ছি। পরিমাণে পুলিশ ফোর্স থাকতো। হ্যাঁ, পুলিশ ফোর্স এখানে বসবে না, সেখানে বসবেন না, খুব অত্যাচার করতো। ভোটের একদিন আগেও খুব একটা রাস্তার লোককে উল্টাপাল্টা কথা বলেছে, উল্টাপাল্টা ভাষা পুলিশ বলেছে, উল্টাপাল্টা ভাষায় কথা বলেছে। কি পুলিশকে দেখলেই তোমাদের চুলকুনি উঠে যায়? যে ভদ্রমানের রাস্তায় যেতে দিতে মানে এত বাজে বাজে কথা বলেছে, সেটা মুখ দিয়ে বলা যাবে না। উনি প্রত্যেকদিন মন্দিরে আসে, প্রত্যেকদিন মন্দিরে এসে পুজো দেয়, এখানে গাড়ি দাঁড় করায়। তাহলে পুলিশদের জ্বালা আর কিছু করা যাবে না, ঠাকুরকে প্রণাম করতে যাবে, সেটাও তার জন্যও গালাগালি সকালবেলা ভদ্রলোকটা শুনে নিল। ভদ্রলোক, এখানে বাড়ি না, ওনার বাড়ি হচ্ছে নিউয়াল্লিপুরের ওদিকে বাড়ি। মানে জোর যার মুলুকতা। হুম। আচ্ছা, আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, কি বলছিলেন? আপনি কি এখানেই থাকেন, এখানকার হ্যাঁ। বাসিন্দা? হ্যাঁ, হ্যাঁ। আমার জন্ম দিদির মুখ্যমন্ত্রীর পাড়ার উল্টো দিকে। আমি এখানকার মেয়ে। আমি একটুখানি বসি, হ্যাঁ, কারণ উনি যা বলছেন। হ্যাঁ, বলুন। আমারও দোকান আগের মোড়ে ছিল, এরকম তুলে দেয়, পুলিশ এসে তুলে দেয়। পুলিশকে গিয়ে অনেকবার বললাম, বললো ওপর মহল থেকে চাপ এসছে। মানে পাশেই পাশেই আপনার দোকান ছিল? কিসের দোকান ছিল? আমার রুটি তরকারির দোকান ছিল, আমি রাতের বেলায় চালাতাম। তো দোকান পুলিশ এসে উল্টে দিল কালীঘাট থানা থেকে, বললো ওপর মহল থেকে চাপ আছে। তো আমি ওপর মহলের কাছেও গেছি, তারা কিছুতেই রাজি হলো না, দেব না লাগাতে। কাজরি ব্যানার্জির কাছেও গেছি, সেও না। কাজরি ব্যানার্জি বলছে আমি কিছু বলবো না, লাগালেই ফেলে দেব। অনেক মানে রিকোয়েস্ট করেছি, তাও দেয়নি এখনো পর্যন্ত। আমরা চাইছি এই সরকার আসুক, পরিবর্তন চাই, আমরা নিজেদের বিজনেস করি, এমনকি এই সরকার আমাদের যেন করে। মানে এই যে এই 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 পরিমাণটা রাস্তা দেখছেন, এটা ব্যারিকেড দিয়ে এতটা করে রাস্তা ঘিরে রাখতো, কোনো মানুষ যেতে পারতো না। এমনকি আমার অ্যাক্সিডেন্ট হলো, আমি হাত নিয়ে এরম করে যাচ্ছি, আমাকে বলছে এখান দিয়ে যাচ্ছ কেন? পুলিশ পুলিশ এতখানি রাস্তা ঘিরে রেখে দেবে, তাহলে লোকটা যাবে কোথা থেকে? এই রাস্তায় বাস চলতো, যেতে দিচ্ছে না বাস। আমরা জন্ম থেকে দেখছি এইখান থেকে রাজাবাজারের মিনি 13 এই রাস্তা দিয়ে যেত, 10 বছর ধরে বন্ধ। আজ 12 বছর থেকে বন্ধ।
অভিষেক ব্যানার্জি বন্ধ করে দিল। আজ আমরা আমাদের বাস ধরতে গেলে আমাদের হাজরা মোড়ে যেতে হবে। তাহলে বলুন কালীঘাট মোড় থেকে হাজরা মোড় যাওয়া কি সম্ভব? অনেক লোকের পায়ে ব্যথা, হাতে ব্যথা, অনেক লোকের, মানুষও অনেকে আছে। হ্যাঁ আমার মা বয়স্ক, আমাদের নিয়ে যেতে গেলে এই রাস্তা দিয়ে রাত্রিবেলা ট্যাক্সি নিয়ে যেতে পারবো না, যেতে দেবে না। এই কারণে দিদি সরকার পাল্টেছে, রাস্তাঘাট পরিষ্কার হয়েছে। অভিষেক ব্যানার্জি তো পুরোই মানে রাস্তাটাকে ঘিরে রাখতো। তার যে এত ফোর্স, এই যে 300 বাহিনী, এখানে 40 জন করে প্রত্যেক দিন প্রতিনিয়ত অফিসাররা, 50 জন, 50 জন। তা পুলিশগুলো এক একটা বদমাস ছিল, আবার এক একটা আমাদের সঙ্গে গল্পও করতো। তারা বলতো আমাদের হাতে কিছু নেই, আমরা ওনার ডিউটি করতে। এবার আনন্দ পাচ্ছে। হ্যাঁ খুব আনন্দ পাচ্ছি, খুব আমি মনে ফুর্তি পেয়েছি। আমরা দুবেলা এই রাস্তা দিয়ে পার হতে পারি না। মানুষের চোখের জল পড়লে সেই হায় লাগে। হ্যাঁ হাই লেগেছে, লেগেছে। আপনি কি পটুয়াপাড়ারই মেয়ে? আমি কালীঘাট বাজারের আগে থাকি, সত্যনারায়ণ মিষ্টির দোকান, কালীঘাট মুড়ির দোকানের সামনে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকতে পারতেন? হ্যাঁ যেতাম, পুলিশ জিজ্ঞেস করতো কোথায় যাবেন, কোথায় যাবেন, পুলিশকে কৈফিয়ত দিতে হবে। একটা কি সকালবেলা আমার ওখানে ঘর ছিল, কালীঘাট ব্রিজের নিচে আমার ঘর ছিল, ঘর এবং 1 বছর হতে যায় ভেঙে তুলে দিল। আমরা গরিব মানুষ, কিছু লোক হাজরা পার্কে আছে, কিছু লোক আমরা এদিক ওদিক ছিটকে গেছি। এখন বলেছিল ঘর দেবে, এখন এই সরকার চলে গেছে, আর কেউ তো ঘর নাও পেতে পারে। সেখানে বিল্ডিং করছে কিন্তু গঙ্গার চ্যানেল করা আছে, বিল্ডিং দাঁড়াচ্ছে না। তারা বিল্ডিং করছে, মানে আপনাদের ঘর যে কেড়ে নিল সেইটা কি কোনো আপনাদের দাঁড়িয়েছে, বলেছে যে এখানে আপনাদের ঘর বানিয়ে দেওয়া হবে? কিছু দেবে না, আমাকে বলেছে কিছু দেবে না। আমি 30 বছর আছি ওখানটায়, আমার ভাড়া ঘর ছিল এবং এখন আমার নিজের হয়ে গিয়েছিল, বললো দেব না। ওটা তো দিদি বলছে আমার জায়গা, সেই জন্য দিদি নিচ্ছে। দিদি নিয়েছে, যাদের যাদের মানে 50 বছর 60 বছর আছে তাদেরকে হাজরা পার্কে দিয়েছে, বলেছিল ঘর হলে দেব। এখন তো দিদি আর ক্ষমতায় নেই। মানুষদের অত্যাচার এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নিজের স্বার্থে তার বাড়ির নিরাপত্তা, তার নিরাপত্তার জন্য এই হরিশ মুখার্জি যে রোড রয়েছে সেই হরিশ মুখার্জি রোড দিয়ে কোনো বাস যাতায়াত করাই বন্ধ করে দিয়েছে গত 15 বছর ধরে। যারা এই এলাকার বাসিন্দারা, যারা পটুয়াপাড়া এই হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দারা, তারা বলছেন দীর্ঘ 14-15 বছর ধরে এই রাস্তা দিয়ে বাস চলাচল করা বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসীন হয়েছিল সেই সময় থেকে এই শান্তিনিকেতন বাড়ি, সেই শান্তিনিকেতন বাড়ি হওয়ার পরেই দেখা যাচ্ছে এই রাস্তা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু এই মুহূর্তে পদ্মাসনে যেহেতু পশ্চিমবঙ্গ রয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই রাস্তা দিয়ে অনবরত যে সাধারণ বাস থেকে শুরু করে যে পাবলিক যে ট্রান্সপোর্ট, সেই ট্রান্সপোর্ট পরিষেবা এই মুহূর্তে চালু করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা যে একটুখানি শান্তিনিকেতনের ছবি দেখাবো, এখানে আপনারা যদি আজকে হেঁটেও যান বা ছবিও তুলতে আসেন, সেখানেও কিন্তু একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হতো। সাধারণ মানুষ যদি কেউ আহত হন, তিনি যদি এই রাস্তা দিয়ে যান, সেখানেও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো। কিন্তু এই মুহূর্তে গোটা রাস্তা খালি, গোটা যে ব্যারিকেড সে সমস্ত কিছু তুলে নেওয়া হচ্ছে। আপনাদের আরো একটা ছবি দেখানোর জন্য, আপনারা এতক্ষণ দেখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিরাপত্তা এই মুহূর্তে তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ 300-রও বেশি সিকিউরিটি তার সঙ্গে ঘুরতো, যেখানে জেলা সফরে গেলে প্রায় 83টা যে গাড়ি, সেই গাড়ি তার পিছনে থাকতো একসময় এই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা যিনি সাংসদ রয়েছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে আপনি ডান দিকে যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়
একটি মাত্র পিএস রয়েছে সাংসদ, যেহেতু তিনি সেই কারণে, কিন্তু তার সঙ্গে এই মুহূর্তে নেই কোনো সিকিউরিটি। এবং শান্তিনিকেতনের যে বাড়ির সামনের ছবিটাও আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এই মুহূর্তে যে ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ছাদে আমরা এসেছি, তার কারণ আপনাদের বলছিলাম না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক পিছনের বাড়িটাই হচ্ছে ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, যে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে অনেক আক্রমণ, অনেক হুমকির মুখে একসময় পড়তে হয়েছে। এবং আপনারা সেই ছবিটা একটুখানি দেখুন, এই হচ্ছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এবং যে চারতলা, যে বহুতল একটা বাড়ি তিনি তৈরি করেছেন, আলিশান বাংলো তৈরি করেছেন, শান্তিনিকেতন নাম রেখেছেন, কিন্তু এই শান্তিনিকেতন নাম রাখলেও মানুষের শান্তি, মানুষের ঘুম তিনি কেড়েছেন। কিন্তু এই মুহূর্তে তাদেরই ঘুম কেড়ে গেছে। কেন জানেন? কিন্তু এই যে চারতলা যে আলিশান বাংলো দেখতে পাচ্ছেন, এখানেই এখনো পর্যন্ত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, তার যারা সন্তানরা রয়েছেন তারা। তাদের প্রোটেকশন দেওয়ার জন্য খুব অদ্ভুতভাবে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কেই প্রয়োজন হচ্ছে। আপনাকে কিছুক্ষণ আগে দেখছিলাম, আপনি ওখানে ছিলেন, এবং তার স্ত্রী, তার সন্তান, তার পরিবার তো এখানেই রয়েছে। ভাঙচুরের একটা চেষ্টা করা হচ্ছিল। কে রয়েছে আমি বুঝতে পারছি না, কিন্তু সমাজের এতটাই অবক্ষয় হয়েছে, যার জন্য আমি তড়িঘড়ি পাটুলি থেকে এসে এখানে দাঁড়িয়ে রয়েছি। প্রায় ঘন্টা দুয়েক ধরে দাঁড়িয়ে আছি আমি। আমার সিক্স সেন্স বললো এখানে কিছু গন্ডগোল হবে। এসে দেখি ঠিক তাই। আমরা যে মানে কি হয়েছে, বাংলাদেশি জামাতিদের ছাপ আমাদের চরিত্রের মধ্যে পড়ে গেছে, ঢুকিয়ে দিয়েছে এই মমতাজ বেগম আর এই অভিষেক উল্লাহ, এগুলো সব ঢুকিয়ে দিয়ে গেছে। ঢোকা দেওয়াতে হয়েছে কি, যে হাসিনার যে র্যানস্যাক হয়ে গেল তাদের বাড়ি, তার বসার ঘর, তার ফ্রিজ থেকে সব খাবার নিয়ে লোকে খাচ্ছে, তার গার্মেন্টস নিয়ে ওড়াচ্ছে। এই দৃশ্য তো আমরা দেখেছি, এগুলো তো গল্প নয়, এগুলো কিন্তু সিনেমা নয়, সত্যি হয়েছে। আজকে অলমোস্ট সেটা হতে চলেছিল। আমি কোনোভাবে মানে মবটাকে আটকেছি। ওদেরও মানে ভিতরে হয়তো দু চারজন কাজের লোক রয়েছে, কিন্তু পুলিশ তো আর নেই। পুলিশ পিকেটটা উঠে যাওয়ার পরে ওরা ঠক ঠক করে কাঁপছে। আমি যে মুখে চোখে যে ভয়ের যে দৃশ্যটা দেখলাম, যে ভয়ের ছাপটা দেখলাম, ওটা আমাকে খুব খারাপ লাগলো। এবং আরেকজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি বারবার পয়েন্ট আউট করে বলছেন, ওই দেখুন ওই দেখুন ওর মেয়ে ওর মেয়ে। আমি বললাম প্লিজ ডোন্ট পয়েন্ট আউট লাইক দ্যাট, দৃষ্টি নামাও, ওখানে তোমার তাকানোর দরকার নেই। আমি মেয়ের কত বয়স, ছেলের কত বয়স আমি জানি না। ও ওইটা যদি, ওরা যদি আক্রান্ত হয়, আমি এই মুহূর্তে ছেলে মেয়েকে না আমার পাশে দাঁড় করিয়ে রাখবো, আমার বাড়িতে নিয়ে আসবো। এখন বাবার পাপের প্রায়শ্চিত্ত ছেলে মেয়েকে করতেই হয়। তবে দুঃখ করার কিছু নেই, ধর অনেক টাকা আছে, আজ রাতেই চলে যাওয়া উচিত আমার মতে, যদি ওর কোনো পালানোর জায়গা থাকে। কারণ এখানে আর কোনো উপায় নেই। এখানে রাস্তা দিয়ে যেতে গেলে মব অ্যাটাক হবে, লিঞ্চড হয়ে যাবে পিসি ভাইপো দুজনেই, তাদের প্রাণের এতটা ক্ষোভ, এতখানি ক্ষোভ এবং বিচ্ছিরি রকমের ক্ষোভ। আমারই ক্ষোভ আছে, কিন্তু আমি ভদ্রলোক বলে আমি সংযম করে নেবো, তাই না? আমার তো সংযমটাই সব। ধরো তোমার উপর ভীষণ রাগ হলো, আমি তো তোমার ধাক্কা মারতে পারি না, তা আমার টেকনিক আছে, ওদের সেটা নেই। ওরা যা তা করবে। বাড়িতে ঢুকে যাচ্ছিল হুড়ুর করে, এবং আমার দৃঢ় বিশ্বাস ওগুলো তৃণমূলেরই ছেলে, দিস ইজ এ গুড চান্স ফর দেম। ওরা কি করছে, ওরা বিজেপির নাম নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে পুলিশ নেই বলে। কারণ ওরা ডাকাত, জামাতি ইসলামের দ্বারা দীক্ষিত, কানে দুল, লাল চুল, মোরগের মতো দেখতে, হাত কাটা জামা, হাফ প্যান্ট, স্কুটার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাইক বাহিনীর দৌরাত্ম। অনেকটা কাউন্টার হয়ে গেছে। 2-4 দিনের মধ্যে সম্পূর্ণ শান্তি এসে যাবে, এখানে আসতে বাধ্য। আমি তো রাস্তায় রাস্তায় হাঁটবো শান্তির জন্য, সেটা হয়ে যাবে। কিন্তু আপাতত খুব বিপদে আছে ওর পরিবার এবং বাড়িটাও। আমার যেটা ভয় হচ্ছে, এই স্টোন পেল্টিং একটা বিচ্ছিরি জিনিস, আমি ভীষণ ঘৃণা করি স্টোন মারা। সবচেয়ে চরমতম কাপুরুষতার পরিচয় হচ্ছে স্টোন পেল্টিং। পাথর ছুঁড়ে মারাটা খুব কাপুরুষের। আমার মনে হয় যে সরাসরি এসে যদি কেউ কাউকে আক্রমণ করে, সেটা একটা ডুয়েল কাইন্ড অফ, আগেকার দিনে হয়তো ডুয়েল চ্যালেঞ্জ। মানুষের ক্ষোভ তো বিস্তর। তার কারণ হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে শান্তিনিকেতনের বাড়ির উল্টো দিকে যে চায়ের দোকান, যে রাস্তা দিয়ে যারা যাচ্ছে, তারা বিস্তর ক্ষোভ প্রকাশ করছে যে তারা ওই মেয়েটি ও মেয়েটি আসে আমার কাছে মাঝে মাঝে। আমার কি হয়, কিছু না, আমার 2-1 টাকা পকেটে থাকলে আমি যদি দিয়ে দিই, ওরা হয়তো সেটা এক্সপেক্ট করে না, তাই জন্য আমাকে ভালোবাসে, ওই জন্য তোমাদের সবাইকে চা খাওয়ালো। তা ও, আর সবচেয়ে বড় কথা, টাকা করেছে, পয়সা করেছে, সব করেছে, কোনোদিন লোকের প্রতি দয়া দাক্ষিণ্য করেনি। কিন্তু অনেকে আছে রবিনহুডকে তো লোক ধরিয়ে দেবে না কোনোদিন। এরা তো শুধু নিজের ছাড়া কিছু বোঝে না। এই যে পুলিশরা ডিউটি করতো, 40 থেকে 50 জন পুলিশ, আপনারা বিশ্বাস করবেন না, আজকে 10 বছর ধরে বোধহয় দেখে আসছি, আমার বছরটা যাই হোক, বহু বছর ধরে দেখে আসছি। হাঁটা যাচ্ছে না, কুকুরকে নিয়ে হাঁটা যাচ্ছে না, ছেলেমেয়েরা নামতে পারছে না, গাড়ি দুটো গেস্ট আসলে তার গাড়িটা কোথায় রাখবে প্রবলেম হয়ে যাচ্ছে। আর পুলিশ এসে, আমি কদিন আগে ওখানে দাঁড়িয়ে গল্প করছিলাম আমার এক বন্ধুর সঙ্গে। আমি ওকে বললাম যে দেখ অফিসারটা আসছে, ঠিক আসছে, আসতে আমি কাঁচটা নামা, ওভাবেই আসছে 23-40 সামনে, এরকম ব্যাপার। ও আসছে কাঁচটা নামা, এসে বললো
বললো এখানে তো আমাকে দেখেই একটা হোঁচট খেলো। আমি বললাম, আমি দাঁড়িয়ে আছি, গল্প করছি আধ ঘন্টা, যান, চলে গেল। এখন এই পার্সোনালিটি তো সবাই নেই, না এই জোরটা সবাই নেই বলে তারা দারুণ সাফার করেছে। আমি চেষ্টা করেছি, আজকে সবাই এসে দুহাত তুলে আমার পাড়ার লোক আমাকে আশীর্বাদ করে গেছে, আমায় বুকে জড়িয়ে ধরেছে, যারা আমাকে চেনে তারা মানে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে গেছে আজকে আমার। কত লোক এসে প্রণাম করে গেছে আজকে, শুধু ওইটুকুই যে আমি ওদের পাশে দাঁড়িয়েছি, ওদের জন্য কথা বলেছি, এবং শয়তানদের দ্বারা ভয়ে ল্যাজগুটি আমি পালাইনি। আমার মেয়ের বিয়ে হয়েছে এই বাড়িতে, পুরো রাস্তাটা আলো দিয়ে সাজানো হয়েছিল, খুব স্ট্রং রেকমেন্ডেশন ছিল যে আপনি পিসি ভাইকে নিমন্ত্রণ করুন। আর আমি তো সেরকমই গাঁট, যাকে বলে গাঁট বলে তো না কি বলে, যাই হোক আমি তো সেরকমই গাঁট, ঢিট। আমি ঢিট, আমি সেরকম ঢিট, আমি তো দেবো না, আমি নেমন্তন্ন করিনি। আমি আলো মিস্ত্রি লাগাতে গিয়ে ভয় পাচ্ছি, আলো লাগাবো স্যার, এই দেয়ালটা ওদের দেয়াল, লাগাও, আমি দাঁড়িয়ে আছি, কিছু বলেনি অ্যাকচুয়ালি। কিন্তু সব লোকের ক্ষোভ তো একরকম, প্রকাশটা তো একরকম হয় না। অনেকেই বলছেন যে কেউ যদি আহত হন, কারোর হাত থেকে রক্ত বেরোচ্ছে, সেই যদি এই রাস্তা দিয়ে যান, সেখানেও পুলিশ বাধা দিচ্ছে। মানে এটা হ্যাঁ, কোন সরকার হ্যাঁ, এতদিন হ্যাঁ। ধরে চলছিল? এই ঘটনা অনেকেই বললেন। পুলিশ পুলিশ গুলো বসে রয়েছে, ওরাও এমন হয়ে গেছিল থাকতে থাকতে। আমার মা কে নিতে অ্যাম্বুলেন্স এসছে ভোরবেলা 6টার সময়, অ্যাম্বুলেন্সকে বলেছে আগে গিয়ে দাঁড়ান। আমি সেদিন তোলপাড় করে দিয়েছিলাম, আমি বলে একটা চোরকে পাহারা দিচ্ছেন আপনারা, পুলিশের চাকরি করে আপনি চোরকে পাহারা দিচ্ছেন, আমার মাকে নেবো। তখন ওরা সঙ্গে সঙ্গে গ্রিল টেনে, মানে আই বিকেম সো ক্রেজি, মানে মাথা গরম হয়ে গেলে যা হয়, আমি গ্রিলটা টেনে না মাঝ রাস্তায় ফেলে দিয়েছিলাম। ওই ওই রাগটা দেখে ওরা কি করেছে, তখনই মানে রিগ্রুপ করে নিয়ে, সত্যি কথা, যে ছেলেটির সঙ্গে আমার ভাবছিল, সে এসে মাকে একদম কোলে করে তুলে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে দিয়েছে। সেই থেকে এখনো দেখো ওই জায়গাটা আমি ফাঁকা রাখতে সামর্থ্য হয়েছি, আজ থেকে আর কোনো অসুবিধা হবে না। এটা আমার পাড়া, আমরা যেভাবে ছিলাম সেইভাবেই থাকবে। এই পাশের বাড়ি মাসিমা এসে আমাকে গলা জড়িয়ে চুমু খেয়ে গেল, যে বাবলু তুমি বলে করতে পারলে, আমার ডাকনাম বাবলু পাড়ায়, তুমি বলে করতে পারলে। আমি আজকে মনে হচ্ছে একটু শান্তিতে লোকে ফুচকা খাবে, এই তেজপল্লী মন্দিরে যাবে, পুরো একদম কালচার করে দিয়েছিল, তেজপল্লী মন্দির শেষ করে দিয়েছে ওর ভাইগুলো এসে। আমি তাদের টেক্সট মেসেজ পাঠিয়ে দিয়েছি, এখনো শুধরে যাও, এখনো শুধরে যাও, চান্স আছে, হয়তো শাস্তি লঘু হতে পারে, কিন্তু এরপরে শাস্তি গুরু হয়ে যাবে। আচ্ছা, আপনি তো এখানে দীর্ঘদিন থাকতেন। এই এই যে জন্মেছি এখানে। এই রাস্তা দিয়ে আগে বাস যেত, হ্যাঁ, এখন বাস বন্ধ হয়ে সব গেছে। আছে। এটা ওর প্রাইভেটাইজড রোড কাইন্ড অফ হয়ে গেছিল, ট্রাফিকটাকে ডাইভার্ট করে এরকম করে দিয়েছে। এখন তো দেখে বুঝতে পারবে না কি হতো এখানে, মানে আমাদের অনেককে আধ ঘন্টা 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হতো, পুলিশ এসে হাত তুলে দিল, এখন আসছে। আমি প্রথমবার মানে ওদের যে ইনচার্জ ছিল, সে তখন সানগ্লাস পরে হিরো, সব দাবাং অফিসার ঘুরে বেড়াচ্ছে। স্যার একটু ফুটপাথটার থেকে নেমে দাঁড়ানো, কেন, হু আর ইউ? বলে আমি এখানে সিকিউরিটি ইনচার্জ, এই ফুটপাথে দাঁড়ানো নয়, আমি দাঁড়িয়ে আছি, আপনার যা খুশি করুন বলে। সে তখন ওয়াকি টকি টিপে কার সঙ্গে যোগাযোগ করছে, আমার যতক্ষণ না ড্রাইভার আসবে আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমার 130 বছরের বাড়ি, ফুটপাত তো আমাদের জায়গা, আমরা দাঁড়াতে হাঁটতে পারবো পারিনি না। তো, আজ 10 বছর হাঁটতে পারিনি। আমি গিয়ে দাঁড়াতাম, আমি ঢিট, ওই যে বললাম ঢিট কথাটা তো আমার জন্যই লিখে গেছিল, যে লিখে গেছে হিন্দি ঢিট বলে, ও আমাকে টপকাতে পারেনি ওইটা। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা, কুকুরকে হাঁটানো নিয়ে ঝামেলা, এইখানে করাবেন না, আমি বলে এইখানেই করাবো, যতদিন সিম্বা বাজবে, চেনো তো আমার ডগিকে, তোমরা কোলে নিয়েছো, সিম্বা যতদিন বাজবে, আমি যতদিন এই রাস্তা দিয়ে হাঁটবো, এইখানে হাঁটাবো, এইখানে ওর যা ইচ্ছে তাই করবে, তোমার কুকুর করবে, আমার কুকুর করবে। টেরারাইজ করে রেখে দিয়েছিল, প্রত্যেককে টেরারাইজ করে দিয়েছিল, মন্দিরে ঢোকানি, এই করানি, ওই করানি, সব বাবা, এ কার্তিকের জায়গা, অভিষেকের জায়গা, মমতার জায়গা, দিদির জায়গা, কে দিদি? আমরা দিদি বলা বন্ধ করে দিয়েছি। কালকে যুধাজিৎ সেন এসেছিল আমেরিকা থেকে, এসে বলে গেছে, প্লিজ স্টপ কলিং হিম দিদি, দিদি দাদা এগুলো খুব সম্মানের, তুমি আমাকে কি বলে রাখো, রজতদা। দাদা বলে রাখো, দাদাটা খুব সম্মানের। অশিক্ষিতরা জানেন না, বঙ্কিম দা বলে ফেলেছিলেন মোদিজি, তাই নিয়ে কি ট্রোলিং, আরে ছাড়ো মোদিজির, উনি বঙ্কিমচন্দ্রকে মাথায় শ্রীকৃষ্ণের মতো পুজো করেন মাথায় রেখে। কাজে যাই হোক, এগুলো অসুবিধাগুলো ফেস করেছি, আজকে থেকে মনে হয় ঠিক হয়ে যাবে, এবং কয়েকদিনের মধ্যে আরো সুন্দর হরিশমুগাজি রোড দেখতে পাবে। এই হরিশমুগাজি রোডে উত্তম কুমার, হেমন্ত মুখার্জি আমার বাড়িতে এসছেন, রানী রাসমণি, সরোজিনী নাইডু আমার বাড়িতে এসছেন, এই গলি দিয়ে হেঁটে, মান্না দে এসছেন, মান্না কাকু এসছেন একাধিকবার আমার বাড়িতে, ওই স্টুডিওতে উল্টো দিকে রেকর্ডিং করতেন, এইখানে দাঁড়িয়ে তেজপল্লীর মন্দিরের তলায়, যে না রজত ফুল টাইম গান বাজনা তুমি করো না, ওনার ভয় ছিল আমি যদি ডাক্তারিটা ছেড়ে ফুল টাইম গান বাজাই, আর উনি খুব শঙ্কিত ছিলেন, করো না করো না, আমি যখন বলবো তখন করো, আমি যখন, তার 2005-এ উনি বলেছিলেন এবার তুমি গান করো। তো এই যে ইতিহাসটা, আমার এখানে যত নাম করা তবলা প্লেয়ার, শুভঙ্কর ছিল আমার বন্ধু, পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি মারা গেছে, শুভঙ্কর এখানে এসছে আমার বাড়িতে, আর কে কে এসছে,
তরুণদা এসছে, পণ্ডিত বিশ্বমোহন ভাট এসছেন, সব মিউজিশিয়ানসরা সবাই আমার বাড়িতে এসছে। এখন অনেকটাই শান্তিপূর্ণ রয়েছে। এইবার আবার মিউজিক হবে, এই ছাদে আবার বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো। একটা লিফট করতে হবে, এখন বয়স হয়েছে তো, আমারও উঠতে কষ্ট হয়, মা তো উঠতে পারেন না, আর তোমাদের বৌদিও একটু স্ট্রাগল করছেন। একটা লিফট যদি ছোট্ট করে বসিয়ে নেওয়া যায় কোনোভাবে, কমন জমি টমি আছে, একটু অসুবিধা আছে আত্মীয় স্বজনের থেকে, যদি তারা একটু পারমিশন দেয় একটা লিফট বসিয়ে দিলে আমার এই বাড়িটা আবার একটু চালু হয়। এরকম 130 বছরের বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে মেনটেন্যান্সের অভাবে। একেবারেই, তার কারণ হচ্ছে এই বাড়িতে আবারও সঙ্গীতানুষ্ঠান বসবে, আমরা অতি অবশ্যই আসবো সেই রজশুভ্র বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করতে, দেখতে। তবে এই মুহূর্তে এই যে বাড়ি, সেই বাড়ি এই মুহূর্তে খাকা করছে, অভিষেকহীন এই বাড়ি, কিন্তু মানুষ শান্তিতে রয়েছেন। তার কারণ হচ্ছে মানুষ এই রাস্তা দিয়ে, অর্থাৎ হরিশ মুখার্জি রোডের রাস্তা দিয়ে তারা ভয়হীনভাবে চলাফেরা করতে পারছে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের বক্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনারা ক্লিক করুন, সমস্ত খবরের আপডেট পেয়ে যাবেন। স্বাধীন কাজেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ। রাজনীতি কেন সরকারি কর্মচারীদের যোগ্য সম্মান প্রচুর মানুষের ভিড় জমে গেছে। মানুষ দেখতে কি করবো এখানে, যে জামার খুলে ফেলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। আজ দেখলে পুলিশ